তার নাম হচ্ছে কবি খুশি কবি গম। এই মুভিটা আমি অনেক দিন আগেই দেখেছিলাম, তাই জন্যে একটু একটু ভুলেও গেছি, আর ক্যারেক্টারের নাম তো ভুলে গেছি, গল্পের লেখকের নামও আমি জানি না, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। আর যে কিছু কিছু নাম আমি সুবিধার জন্য কাল্পনিক দিয়ে দেবো। একজন বিজয় সিংহানিয়া বলে একজন ব্যক্তি ছিল, খুব বড় লোক, তার নিজের কোম্পানি ছিল এবং তার 4-5 স্টোরিড বিল্ডিংয়ে তার অফিস ছিল, ঘরও খুব বড় ছিল, মানে খুবই পয়সা বালা লোক ছিল। তার স্ত্রীর নাম ছিল নন্দিনী। তাদের কোনো সন্তান টন্তান হয়নি। 5-6 বছর হয়ে যাওয়ার পর নন্দিনী উদাস থাকতো, কেন বাচ্চা না হলে যা হয়, মেয়েদের 5-6 বছর হয়ে গেলো বাচ্চা হয়নি, তো উদাস থাকতো। তখন ওই বিজয় সিংহানিয়া কোথা থেকে একটা অনাথ আশ্রম থেকে একটা সুন্দর একটা ছেলে এনে নন্দিনীর কোলে দেয়, বলে একে মানুষ করো, একে আমরা দত্তক নেবো, এই আমাদের ছেলে হবে। নন্দিনী ওই ছেলেটিকে পেয়ে খুশিতে পাগল হয়ে যায় এবং সেই ছেলেটিকে লালন পালন করতে মগ্ন হয়ে যায়। তার সব খুশি ওই ছেলেটিকে পালন করতে, লালন পালন করতে কেন্দ্রিত হয়ে থাকে। সে এটা ভাবেনি যে সে কোনো দত্তক নেওয়া সন্তান কি পরের সন্তান, সে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, নিজের সন্তানের চেয়েও যাকে বলতে পারে। তাকে এটাই তো তার প্রথম সন্তান হলো, তাই তাকে অত্যন্ত ভালোবাসত। তার নাম রাখতে রাহুল রেখেছিল। রাহুল ধীরে ধীরে বড় হতে থাকে, পড়াশোনা শিখতে থাকে এবং রাহুল যখন 6-7 বছর, 8 বছর, 10 বছর হয়, তখন নন্দিনী নিজেরও একটা সন্তান, একটা ছেলে হয়। তার নাম রাখে রোহিত। এমনি ডাকনাম তার গুড্ডু ছিল বোধহয়। তো যাই হোক, নন্দিনী তাকেও পালতে লাগলো, কিন্তু রাহুল তার মন প্রাণ জুড়ে থাকতো। নিজের ছেলের প্রতি তার এত ইন্টারেস্ট ছিল না যতটা তার রাহুলের প্রতি ছিল। সবসময় রাহুলের কথাই ভাবতো, রাহুলকেই। আর রাহুলও তার মা অন্তপ্রাণ ছিল। আর নিজের ছেলে যে রোহিত, সে ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় লোকদের কী কমি আছে, সে বড় হতে লাগলো, কিন্তু তার মায়ের বেতায় 70-80% ভাব প্যার সে রাহুলের প্রতি ছিল, নিজের ছেলের প্রতি 20-30% ভালোবাসা ছিল। এরকম করে করে রাহুল বড় হয়ে গেল, লেখাপড়া শিখে লন্ডনে যে MBA করতে চলে যায়। এদিকে রোহিত ওইখানে পড়াশোনা করতে থাকে। তারপরে সে লন্ডন থেকে MBA করে যেদিন আসছে হেলিকপ্টারে করে, তো সে কী করেছিল, তাদের হেলিকপ্টারে করে তাদের অনেক বড় ঘরের সামনে অনেক বড় হেলিপ্যাডও ছিল, সেখানে হেলিকপ্টার থামে এবং সে খুব আস্তে আস্তে নামে, যাতে তার মা বুঝতে না পারে, মাকে চমকে দেবে বলে। কিন্তু তার মা এত সেন্স ছিল যে বুঝতে পেরেছে রাহুল এসে গেছে। সে থালা টালা সাজিয়ে একদম এসে গেছে। সে চুপকি চুপকি এসে লুকিয়ে দেখে মা একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। বললো, মা তোমাকে যতবারই আমি বলি তোমাকে আমি লুকিয়ে দিয়ে চমকে দিতে চাই, তুমি কী করে জানতে পেরে যাও যে আমি এসে গেছি? আমি সব জানতে পেরে যাই রে, আমি সব জানতে পেরে যাই। যাই হোক, ওদের ঘরে একটি মুসলমান বউ কাজ করত। সে তাদের তাদের সেই মুসলমান বউটা, তার নাম আমি কি বলবো, হাফিজাই রাখছি। হাফিজা পাশের বাড়িতে আরেকজন হিন্দু পরিবার থাকতো। তাদের একটা মিষ্টির দোকান ছিল, দিল্লির চাঁদনি চকে মিষ্টির দোকান ছিল। তো সেই ভদ্রলোকের 2টি মেয়ে ছিল। বড় মেয়েটির নাম ছিল অঞ্জলি আর ছোটো মেয়েটির নাম টিনা। তো তার বাবার সঙ্গে সঙ্গে বড় মেয়েটিও মিষ্টির দোকানে বসা করতো, মিষ্টি টেস্টি। আর ওই হাফিজারও একটা মেয়ে ছিল, তার নাম ছিল রুকসান। সে অঞ্জলির খুব বন্ধুত্ব ছিল, অঞ্জলিকে একদম বন্ধু ছিল। টিনা তখন ছোট ছিল, এই 8-10 বছরের হবে। তো একদিন ওই হাফিজা নাকি বললাম যে নাম, ওই মা ঝিটা ওদের ঘরে আসেনি। তো ওর মা বললো রাহুলকে, বললো রাহুল যা তো দেখ তো হাফিজা কেন আজ আসেনি, কী কারণ ঘটলো হঠাৎ।
দেখ খোঁজ খবর নিয়ে একবার অসুস্থ অসুস্থ হলো না। তো রাহুল যাচ্ছিল তখন ওই গুড্ডু, ওই ছেলেটি রোহিত যে, সে বললো দাদা আমিও যাবো তোমার সঙ্গে, দাদা আমিও যাবো তোমার সঙ্গে, চল। তো দুজনে গাড়ি করে যায়, যে ওরা ওই মিষ্টির দোকান, যে অ্যাড্রেস দিয়েছিল ওইখানে মিষ্টির দোকান ছিল, তো ওই মিঠাইয়ের দোকান। তো ওইখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল বসে, দোকানে যে দাঁড়িয়েছিল, তো জিজ্ঞেস করলো এই যে হাফিজা বেগমের ঘর কোনটা? বলছে এই যে পাশেই আছে, একটু ডেকে দিন না। তো লাড্ডু তখন বলে, এই গুড্ডু তখন বলে দাদা দাদা লাড্ডু দাও, লাড্ডু কেন, লাড্ডু খাবো আমি, লাড্ডু খাবো। ও তখন অনেক পেটুক ছিল, আমাকে লাড্ডু দাও দাদা, লাড্ডু দাও। তো বলছে না না এইসব লাড্ডু ভালো না, এইসব পেট খারাপ হয়ে যাবে। তখন ওই মেয়েটি বলে কি বলছে, আমাদের লাড্ডু একদম দিল্লির চাঁদনি চকের সবচেয়ে সেরা লাড্ডু, একদম দেশি ঘিয়ের আসলি লাড্ডু, মতিচুর লাড্ডু। বলে দেশি ঘি আজকাল কেউ দেয় নাকি, সব মিথ্যে কথা এমনি সব বলে। বলে না আমরা মিথ্যে কথা বলি না, আপনি খেয়ে দেখুন। বলে দাদা লাড্ডু দাও, লাড্ডু দাও, লাড্ডু লাড্ডু খাবো, লাড্ডু লাড্ডু তো পাগল। তো ওরা বললো ঠিক আছে 4-5টা এবার দেখো দেখি। তো লাড্ডু তো নিজেই 3টে নিয়ে নিল। ও রাহুল একটা খেয়ে টেস্ট করে দেখছিল, খেতে খুবই ভালো ছিল। তখন ওই মেয়েটি বলছিল কি ভালো নয়, আমি মিথ্যে কথা বলেছি? বলছে মনে তো হচ্ছে না বেশি ভালো। তখন মেয়েটি বলল तुसी बड़ी मजाकिया करते हो, तुसी बड़ी मजाकिया हो। বলে হ্যাঁ तुसी भी बड़ी मजाकिया हो। তো ওরা হাসলে গেল। তারপরে যাই হোক বললো কি যেন বললো, ওই হাফিজা বেগম সে ঘরে ছিল না। তো ওরা বললো এলে পাঠিয়ে দেবো, কোথায় গিয়েছিল তো রিশতেদারদের ঘরে বোধহয়। তো সেই জন্যে ওরা রাহুল আর ও চলে গেল। এদিকে তারপরের দিনও, তারপর থেকে রাহুল ওই মেয়েটি মজাকিয়া বলে, তো পরের দিনও আবার ওর দোকানে গিয়েছিল মেয়েটি, আবার এলো। তো সেদিন তো হাফিজার ঘরে এসে গিয়েছিল, কিন্তু রাহুল এমনিই গিয়েছিল কিউরিওসিটি বাস। মেয়েটিকে দেখে ওই খানিকটা তো ইমপ্রেস হয়েছিল ওর কথাবার্তার মজাকিয়া লিহাজ দেখে। তো আবার গিয়েছিল, তখন ভালো ড্রেস পরে একদম স্যুট ফুট পরে। তো মেয়েটি বলছে কী ব্যাপার আজকে আবার এসেছে যে? বলছে রুকসার দেখ এই আবার এসে, এই লোকটার মতলব ভালো নয়। হ্যাঁ হ্যাঁ আমাদের আমার আমার এই মাসির ওই যে হাফিজা বেগম মাসির বর আছে, সে মালিক আছে, যে সে বিরাট বড় লোক জানেন, এখানে ড্রেস ফ্রেস পরে তুমি আমাদের দেখাতে এসেছো, তার ছেলে যা সুন্দর, যে MBA করে এসছে সে লন্ডন থেকে। তখন রাহুল বলে তাই নাকি? বলে হ্যাঁ এসেছে সে, তার ফটো আজকে খবরের কাগজে ছেপেছে। বলে তাই নাকি, কই দেখি। বললো হ্যাঁ হ্যাঁ দেখছে খবরের কাগজটা। খবরের কাগজটা দেখে বলছে আরে এ তো তোমার মতোই দেখতে অনেকটা। তাই নাকি, আমার মতো দেখতে? বলে হ্যাঁ আমার। তখন মেয়েটা চুপ করে গেছে লজ্জায়। বলে কী হলো কী হলো, তুই মজাক में ही कर रहे हो? বললো ও জিভ কেটে ফেলেছে, ও বুঝতে পেরেছে এটাই ওর ওর হাফিজা বেগমের মালিকের ছেলে। বলে কী হলো কী হলো? তখন ও বললো এই আমার বোনের ভুল হয়ে গেছে, আমি যা তা কথা বলে দিয়েছি কী সব। বলে আরে কী আছে কিছু, তুই তো মজাক কী হতো, তুই তো মজাক করতে হবে, এইসব বলছিল। যাই হোক এরকম করে রাহুলের ওর সঙ্গে ভালোবাসা হয়ে যায়, প্রায় রোজই যেতে থাকতো। এদিকে ওই টিনা, যে ওই ভাইটা মাঝে মাঝে আসতো, তো ও লাড্ডুকে ওকে লাড্ডু লাড্ডু বলে ওকে 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 রাগাতো, আর লাড্ডু ওর পিছনে পিছনে তাড়া করতো। আর টিনা পা এদিকে ওদিক পালাতো, দাদা ভাই দাদা আমাকে লাড্ডু লাড্ডু বলে আমাকে এ করছে। তাই নাকি, ধর ধর ওকে ধর ধর ধর, ধরতে পারতোই না ওকে। টিনা ছিল পাতলা আসলি, ওকে কী করে ধরবে এত মোটা ছেলে। তারপরে যাই হোক ওর না ভালোবাসা। এদিকে ওর বাবা অঞ্জলির বাবাও জেনে যায় যে ওর ছেলেটি ওর মেয়ে ভালোবাসে খুব। তো কী করে, তো যেমন জানে খুব বড় লোকের ওর মালিকের, তো ওর বাবার তো কোনো হিম্মত হয় না কিছু কথা বলতে। কিন্তু ও রাহুল রোজই প্রায় আসতে থাকতো অফিসের কাজ ছেড়ে, বা যখন টাইম পেতো সে এসে যেত। তো বাবা তো আসার পরই কোম্পানিতে ওকে বড় পোস্ট দেয়, বড় ঘর রুম টুম সব দিয়ে দেয়, বলে তুমি এখন থেকে এখানে কাজ টাজ করো, ওখানে করতে থাকতো। আর যখনই সময় পেতো ও অঞ্জলির সঙ্গে মিলতে আসতো। ওর বাবা সেটা জেনে গিয়েছিল, এত ভালো ঘরের ছেলে আসে, তো বাবার তো কোনো আপত্তি ছিল না।
তো এই একটু কথাবার্তা বলে শেখাশেখি করে চলে যেত। হঠাৎ একদিন ওর বাবার হঠাৎ অসুখ হয়ে যায়। অসুখ হয়ে যায়, তো তখন অঞ্জলি বলল আমার বাবার খুব অসুখ। তো তখন রাহুল খুব ডাক্তার ফাক্তার আনা থেকে অনেক চেষ্টা করে, কিন্তু ওর বাবার শরীর দিন প্রতিদিন খুবই খারাপ হয়ে যায়। শেষকালে তার মরার সময় এসে যায়। তখন ওই লোকটি রাহুল তার পাশেই ছিল। আর অঞ্জলি আর ওর বোন কাঁদছিল, ওদের ওই বউটা হাঁপিয়ে কাঁদছিল, ভাইসা ভাইসা আর সব রুকসাত। তো তখন ওই অঞ্জলির বাবা রাহুলের হাত অঞ্জলির হাতে দিয়ে বলো, তুমি একে গ্রহণ করো বেটা, আমি তো চলে যাচ্ছি, আমার সময় হয়ে গেছে, এদের আর কেউ নেই, তোমার উপর ভরসা করে ছেড়ে গেলাম, তুমি এদের দেখো, তুমি দেখো, তুমি এদের ভাসিয়ে দিও না, আমার কথা দাও তুমি দেখবে। তো বললো হ্যাঁ আমি এদের দেখবো, আমি একে বিয়ে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, আর আমি এদের দেখবো। এই কথা বলার পর ওর বাবা মারা যায়, অঞ্জলির বাবা। রাহুলই সব কিছু দাওয়া সংস্কারের ব্যবস্থা সব কিছু করে, এবং ওইসব হয়ে যাওয়ার পর সে একদিন ঘরে আসে, তার বাবাকে বলে বাবা আমি একটি মেয়েকে ভালোবাসি এবং তার সঙ্গে বিয়ে করতে চাই। বলে তাই নাকি, কার সঙ্গে বলো, সে মেয়েটাকে আমরা খুব ধুমধাম করে বিয়ে দেবো। বললো বাবা কি করে, তার বাবা কি কি বলো, কি কোন সা কোম্পানির মালিক? বললো বাবা তার বাবা মরে গেছে, আমি তাদের কথা দিয়েছিলাম তার বাবাকে, তাদের দিল্লি চাঁদনি চকে একটা মিঠাইয়ের দোকান। বলে কি, এটা মিঠাইওয়ালার মেয়ের সঙ্গে তুমি বিয়ে করবে? হ্যাঁ, বিজয় সিংহানিয়ার নাম মর্যাদা সব কিছু ডুবিয়ে দেবে তুমি, কি বলছো কি তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? বললো বাবা আমি মেয়েটিকে ভালোবাসি এবং তার বাবা মরার সময় তাকে আমি কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব। এদিকে বিজয় সিংহানিয়ার পত্নী নন্দিনী বললো ও বড় হয়েছে, ওর পছন্দ মতো বিয়ে করতে দাও না, তোমার কি হচ্ছে? বলে তুমি চুপ করো, তোমাকে কোনো কথা বলতে বলেছি তোমাকে? হ্যাঁ, আমার ঘর আমি যা ফেসালাম সেটাই ঠিক, এই বিয়ে হতে পারে না। বলে বাবা আমি এই তো বিয়ে করবোই, কিন্তু আমি ওর বাবাকে কথা দিয়েছি। বলে তুমি যদি এই বিয়ে করো তাহলে এই ঘরে তোমার স্থান হবে না। বলি ঠিক আছে বাবা, স্থান হবে, আর তোমাকে আমি আমার বিষয় সম্পত্তি থেকে আমি তোমাকে ত্যায্যপুত্র করে দেবো। ঠিক আছে বাবা, তাও আমার মঞ্জুর আছে। বলে আমি বুঝতে পেরেছি যে পরের রক্ত কখনো নিজের হয় না, যতই আমি আমরা মানুষ করি, বুঝেছো নন্দিনী? পরের রক্ত কোনোদিন নিজের হয় না, পরের খুন তো পরেরই খুন হয়। তখন বললো তুমি এখন যেতে পারো, যদি ওই ডিসিশন না ত্যাগ করো তাহলে তুমি ওই ঘরে তোমার স্থান নেই। নন্দিনী বললো তুমি কি বলছো, আমার রাহুলকে তুমি তাড়িয়ে দিচ্ছ? বলে হ্যাঁ, আমার ডিসিশনই ফাইনাল, তুমি চুপ করো। তখন রাহুল বলছে ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তো রাহুল চলে যায় এবং অঞ্জলিকে বিয়ে করে এবং ওই দোকান টোকান সব কিছু বেঁচে দেয়। এবং এদিকে নন্দিনী ভিতরে ওই হাফিজা বেগমকে ডেকে বলে হাফিজা তুই চলে যা। আর এদিকে হাফিজা বেগমের মেয়েরও বিয়ে এক জায়গায় পছন্দ হয়ে গেছিলো, সব ঠিক হয়ে গেছিলো। তো বলে তুই রাহুলের সঙ্গে চলে যা লন্ডনে, আর তোর মেয়ের বিয়ে সব আমার, সব কিছু ভাই ঘর ইয়ে জিম্মেবারি আমার, এবং ওগুলো শ্বশুরালকে দেওয়া নেওয়া দেখাশোনা সব আমি করবো, তুই ওদের খেয়াল রাখবি। নতুন দেশ নতুন শহর, ওরা নতুন ওই দেশে অঞ্জলি তো একদমই কিছু জানে না, তুই ওদের সাথে হাঁটতে থাকলে অনেক কিছু ভরসা হবে, তুই ওদের সঙ্গে চলে যাবি। ঠিক আছে মালকিন, আমি যাচ্ছি, আমি ওদের প্রাণ করে ওদের দেবকে প্রাণ করবো। তো রাহুল লন্ডনে চলে যায় এবং নন্দিনী লুকিয়ে যতটা পারত আর্থিক সাহায্য পাঠাতে শুরু করে। এই আস্তে আস্তে রাহুল নিজেই একটা কোম্পানি খোলে এবং ধীরে ধীরে এস্টাবলিশ হয়ে যায় এবং ওর একটি ছেলে হয়, সে ওখানে লন্ডনে একটা স্কুলে পড়তে থাকে। রাহুল চলে যাওয়ার পর থেকে নন্দিনীর মনে কোনো দিন হাসি নেই, কোনো খুশি নেই, কিচ্ছু নেই। তো রোহিত দেখতো তার মা সবসময় মুখ গম্ভীর, সবসময় চিন্তা দুঃখী। বাবা তো গম্ভীরই থাকতো, কিন্তু বাবার কথা হচ্ছে তার মায়ের থেকে তার বেশি দুঃখী ছিল মা। তার খালি ভাবতো আমার মা খালি দুঃখী, আমি আছি অথচ মায়ের কোনো সুখ নেই, আমার জন্য কোনো ভাবেই না মা, শুধু ভাইয়ার কথাই ভাবে শুধু মা। এদিকে সে এখানে পড়া খতম করার পর সে এমবি করতে চায়। সে বললো মা তোমার মুখে আমি হাসি ফোটাবো, ভাইয়ের সঙ্গে তোমাকে আমি ঠিকই মেলাবো মা। তো বললো বাবা
আমি এমবিএ করতে লন্ডনে যাব। তখন ওর বাবা বললো, কেন, আজকাল তো এখানে ভারতের মধ্যে অনেক ভালো ভালো এমবিএ কলেজ আছে, সেখানে কেন? বলে, না বাবা, পরম্পরা, ট্র্যাডিশন। আপনিও এমবিএ লন্ডন থেকে করেছেন, ভাইয়াও করেছিল, আমিও ওখান থেকে করতে চাই। বলে, ঠিক আছে, যাও, ওখান থেকেই করো। সেও চলে যায়। আর মাকে সে বলে যে, মা, তুমি ভেবো না, আমি তোমার সঙ্গে ভাইয়ার মিলন করিয়ে দেবো বাবা, আমি যেমন করে পারি। সেই চলে যায়। তখন রোহিত খুব স্মার্ট হয়ে যায়। এই এত মোটা মোটা গুড্ডু ছিল, সে কিন্তু খুব খুব স্মার্ট বনে যায় এবং লন্ডনে যায়। যে কলেজে ভর্তি হয়, সব খোঁজখবর নেয়, টিনা যে কলেজে পড়তো সেই কলেজে ভর্তি হয় এবং খুব দামি কার নিয়ে সে যায়। আর হিরোর মতো সে নামে টামে এবং কলেজে যেই সে একদম সবাইকে ইমপ্রেস করে দেয়। এত তার স্টাইল, চলাফেরা, সব কিছু, সব মেরে তো পিছনে ফিদা হয়ে যায় যে চলো। টিনাও দেখে বেশ একটি ছেলেটি খুব হ্যান্ডসাম একটি ছেলে টেলে। ও খোঁজ নিয়ে জানে টিনাই হচ্ছে ওই ওর বৌদির মেয়ে বোন। তো ও ওর সঙ্গে আর কোনো মেয়ের সঙ্গে তেমন কিছু কথা না, ওর সঙ্গেই কথা টথা বলা শুরু করে এবং আস্তে আস্তে ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এবং বন্ধুত্ব হয়ে যাওয়ার পর টিনাকে বলে, তোমার ঘর দেখাবে না? টিনা বলছে, ঠিক আছে, চলো একদিন আমার ঘরে। তো ও ওখানে ওদের ঘরে নিয়ে যায়। তা ঘরে নিয়ে যেতে যখন টিনা বললো, তুমি বসো, আমি তোমার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করছি। বলে আর চেঞ্জ করে আসছি। তো টিনা ওকে বসিয়ে ড্রয়িং রুমে বসিয়ে ভেতরে চলে যায়। এই যে খাদিজা বেগমকে বলে, যাও, আমার একটা বন্ধু এসছে, ওকে কিছু, ওকে খাবার মিষ্টি মিষ্টি দিয়ে যাও। তো খাদিজা বেগম এসেই ওকে চিনতে পেরে যায়। বাবা, বাবা তুমি! তখন ও চুপ করে মুখ দিয়ে ইশারা করে, চুপ করে যাও, তুমি চুপ চুপ, কাউকে কিছু বলো না তুমি, আমার, আমি সব পরে তুমি বলবো, এখন তুমি চুপচাপ থাকো, আমাকে চেনো না তুমি, এরকম ভান করো। ঠিক আছে বলে মিষ্টি খুশিতে ও একদম আনন্দে চলে যায়। তারপরে ও টিনা আসে, ফির মিষ্টি খাওয়ানোর পর বলে, আমার দাদার সঙ্গে, আমার জামাইবাবুর সঙ্গে মেলো। জামাইবাবু আসে, দেখে খুব একটা স্মার্ট ছেলে। ও লন্ডনে তো সবই এরকমই, ওদের সব দেশ খোলাপন আছে, মানে তবুও ছেলেটিকে দেখে খানিকটা ইমপ্রেসড হয়। বলো, কী করা হয়? বলে, আমি এমবিএ পড়তে এসেছি ইন্ডিয়া থেকে, এরকম ঠিক আছে ঠিক আছে। কি বলে, ও নিজের বউকে, অঞ্জলি আমার অফিসের দিয়ে যাচ্ছে, তুমি দিয়ে দাও আমাকে টিকিট, যা দিতে হবে। সে চলে যায়। এরকম করে অঞ্জলিও কিন্তু ওকে চিনতে পারে না, কিন্তু ও ওকে নমস্কার নমস্কার করে, এলে হাতে পায়ে হাত দিয়ে নমস্কার করে এবং ওকেও হাবি যাবে ও নমস্কার করে পায়ে হাত দিয়ে। এরকম করে ও মাঝে মধ্যেই আসতে থাকতো ওদের ঘরে এবং বেশ ভালো, ওরা খুব পছন্দ করতে লাগতো ছেলেটিকে। তারপরে একদিন রোহিত তার ওই টিনাকে বলে, তোমার দাদার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, একবার তোমার দাদাকে আমাদের কোনো ঘরের বাইরে কোনো গ্রাউন্ডে টাউন্ডে তুমি আমাকে পাঠাতে পারবে, আমার খুব জরুরি কথা আছে। টিনা ভেবেছে হয়তো বিয়ের কথা, বিয়ের প্রস্তাব টস্তাব দেবে, সেই জন্য হয়তো দাদার সঙ্গে, জামাইবাবুর সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারে। তো সেই জন্য বললো, জামাইবাবু, ওই রোহিত তোমার সাথে জরুরি কথা বলবে, তো এই গ্রাউন্ডে তুমি একবার যেতে পারবে? বললে, হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। তো ওখানে একটা মাঠে ওরা যায়, ওখানে একটা বেঞ্চিতে ও রোহিত আগে থেকেই বসে থাকতো। তো রাহুলজি ওখানে পাশে বসে, তারপরে ও নমস্কার করে বলে, হ্যাঁ কী কথা বলবে, বলো বলো, আমার বেশিক্ষণ সময় নেই। ও অনেকক্ষণ ধরে ওর দিকে তাকিয়ে তাকিয়ে রোহিত রাহুলের দিকে। বলে, কী হলো, বলো কী কথা বলবে? তখন বললো, দাদা, তুমি আমাকে চিনতে পারছো না? কে তুমি? দাদা ভালো করে দেখো, আমাকে কি চিনতে পারছো না? বললো, আমি রোহিত। কি, তুমি রোহিত? তুমি তো আগে অনেক মোটা সোটা ছিলে, এত পাতলা স্লিপ কী করে হয়ে গেল? বললো, বাস এমনি দাদা। বললো, দাদা তুমি যেদিন থেকে গেছো, মা একটুও সুখী নেই, সব সময় দুঃখী হয়ে আছে দাদা, তুমি মাকে একবার মেলো। বললো, না না, আমার পক্ষে সেটা সম্ভব না, বাবা সে রাস্তাই বন্ধ করে দিয়েছে, আমি তো পরের কোন বেটা, আমি পরের কোন ভাই, আমি কী করে মিলতে পারি? বলে, দাদা বাবার কথাটা কি তুমি মনে করলে, মায়ের কথা তুমি একবার ভাবলে না? বলে, আমি কিচ্ছু করতে পারবো না, আমার কোনো, বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, সিধা বলে দিয়েছে, রাস্তা দেখো দেখো, আমি তো আমার বউকে, আমার এদের তো আমি ছেড়ে বাসিয়ে দিয়ে যেতে পারবো না।
বলে দাদা তোমাকে কিচ্ছু করতে হবে না, সব ব্যবস্থা আমি করবো, তুমি শুধু আমার একটু একটু আমার কথা একটু শোনো। বলে ঠিক আছে, তুমি যা করতে পারো করো। এদিকে রোহিত কি যেন একটা বলে ওর বাবা মাকে ডেকে পাঠায়, বলে আর্জেন্টলি তোমাদের আসতে হবে দুজনকে, তো ওরা তোমরা এসে যাও। এদিকে অঞ্জলি তার ছেলেটাকে খুব ভালো ভারতীয় সংস্কৃতিতে মানুষ করে, এবং ওখানে স্কুলের যে ফাংশন হয় অ্যানুয়াল ফাংশানে ওখানে ও জনগণ মন গান গায়, যদি ওটা ইংলিশ স্টাইলে গিয়েছিল তবু সবাই খুব হাততালি দেয়। ওরা দেখো এই ভারতীয় ছেলেটা ভারতীয় সংস্কৃতিকে এখনও ভালোবাসে আর এইভাবে নমস্কার সব করে। তো যাই হোক, রোহিত কীভাবে কী কথা বলে বাহানা করে যে ডেকেছিল ওর মা বাবাকে একদিন ডাকে, আর এদিকে রোহিত ওদেরও বললো একটা মলেই ডেকেছিল। ও বলো ভাইয়া তোমাকে আর বৌদি আর তোমার ছেলে নিয়ে একবার আসতে হবে, বহুত জরুরি কাজ আছে আমার, এত একদম না করলে হবে না, তোমাকে আসতে হবে। ও এসে যায়, এদিকে নন্দিনী আর ওর বিজয় সিংহানিয়াও এসে যায়। বিজয় সিংহানি একটু পিছনে থাকে, বলটা এদিক দেখছিল লন্ডনে, আর ও খালি খুঁজে রাহুলকেই খুঁজছিল। ওর বুঝতে পেরেছিল যে রোহিত কিছু তো কিছু করবে। এদিকে অঞ্জলির চোখে ওই বিজয় সিংহানিয়া পড়ে যায়, তখন বলে বাবুজি বাবুজি বলে ছুটে এসে সে প্রণাম করে, তো বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো একটু পরে ও রাহুল এসে যায়, তখন রাহুল ভয়ে একটু দূরে চলে যায়, তখন ও সিংহানিয়া ওর কাছে যায়। বিজয় বললো কি বেটে তুমি একবারে আমাদের ভুলে গেলে? বল বাবা আপনি তো আমাকে পর করে দিয়েছেন, আপনিই তো আমাকে পর করে, আমি তো আপনার খুনই নয় বাবা, ফির আমি কী করবো? বললো আপনি নিজে দাঁড়িয়ে দিয়েছেন। বলি বাহ, আমার মুখের কথাটাই সব হয়ে গেল, আর আমাদের যে ভালোবাসা হয়তো এত কিছু করে সেগুলো কিছুই নেই। বাবা আমি কী করতে পারি, আপনি নিজের হাতে আমাদের তাড়িয়ে দিলেন, আপনি বললেন মিঠাই বললেন এগুলো আপনার মান সম্মান সব চলে যাবে, কিন্তু আমি তো বাবাকে কথা দিয়েছিলাম, আমি কী করে ওদের ত্যাগ করবো, ওদের আর কেউ ছিল না। তো বলে আমি যা মুখের কথা বলবো সেটাই সব মনে নিল বেটা বরকতদার, তুমি একবার আমাদের মনের কথা বলো, তোমার মা কথা ভাবলেন না? বাবা আমি অনেক ভেবেছি, অনেকবার ভেবেছি মায়ের সঙ্গে মিলতে যাবো, কিন্তু আপনার ভয়ে আমি কোনো আসার চেষ্টা করতে পারিনি, আমি আমার পক্ষে সম্ভব হয়নি। আপনার আবার আভিজাত্য আপনার অহংকার আমাকে সবসময় বাধা দিয়েছে। তো এদিকে ওর মা এসে যায়, রাহুলকে জড়িয়ে ধরে, আর ওই দূর থেকে বলে তো মা বলেছিলাম না তোমাদের আমি মেলাবই। তারপর বলে ঠিক আছে আব চলো, এখানে আর থাকতে হবে না, সব পেঁচে পুঁচে দিয়ে চলো আমার দেশে, নিজের দেশে ফিরে চলো, তুমি গেলে আমরা খুশি হব, আমরা আমাদের বুড়ো বয়সে আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না, ছেলেকে বউকে নাতিকে নিয়ে চলো তোমরা। তখন ওরা এটা মেনে নেয় এবং ওটা বেঁচে টেচে ইন্ডিয়াতে চলে আসে। আমার গল্পটি আজ এখানেই পড়লো, কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করো, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করো, ধন্যবাদ।